আসসালামু আলাইকুম। শুরু করছি উষার আলো। লিখেছেন সামিউল ইসলাম। আজকের পর্ব স্বপ্নের দেশ। কণ্ঠে আমি আসমা খাতুন। স্বপ্নের দেশ বাংলাদেশ। সুজলা সুফলা এই বহুরূপী বাংলার প্রকৃতির দিকে তাকালে বুকটা গর্বে ভরে ওঠে। নয়ন জুড়িয়ে যায় দিগন্ত জোড়া বিস্তৃত সবুজ ধান ক্ষেতের অপার সৌন্দর্য দেখে। প্রবাহমান নদীর পাশে দাঁড়ালে মন ভরে যায় মাঝি মাল্লার ভাটিয়ালি গানের সুরে। সুবিশাল সারি সারি পাহাড়ের দিকে তাকালে এ মন হতে চায় সাধু সন্ন্যাসী। পরন্ত বিকেলে বটবৃক্ষের মূলে বসা রাখালের বাঁশির সুর উদাস করে গ্রাম্য বালিকার মন। বসন্তে কোকিলের মিষ্টি গান আর শতধা ফুলের সুবাসে উন্মাদ হয়ে যায়। কামার কুমার জেলে তাঁতি চাষা মজুর এ সকল সহজ সরল খেটে খাওয়া মানুষের জীবন প্রকৃতি দিল ছুঁয়ে যায় যে কারোর। বাংলার মাটিতে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে হয় আমার। আবার কখনো কখনো বিষিয়ে ওঠে মনটা। গুটি কয়েক মানুষ যখন সুন্দর পোশাক পরে সমাজটাকে তথা এই দেশটাকে অশান্ত করে তোলে, তখন মনে হয় পালিয়ে যাই পৃথিবীর অন্য কোনো প্রান্তে। যখন দেখি বিচারের রানী নিভৃতে কাঁদে, দুর্বল সবলের দ্বারা পদদলিত হয়, একটার পর একটা বোন ইজ্জত হারিয়ে লজ্জায় গলায় ফাঁস দেয়, আর নির্লজ্জ ধর্ষকরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে। যখন স্কুলগামী শিশুটিও হায়েনার হাত থেকে রেহাই পায় না, যখন একটা জাতি খাদ্যের সাথে বিষ ঢেলে দেয় খাবারের প্লেটে, অন্যায় আর অনিয়মের মাধ্যমে রক্তের সাথে বেইমানি করে, তখন এই দেশটাকে, এই পবিত্র ভূমিকে একটা নরক ছাড়া আর কিছুই মনে হয় না। কষ্টের পাথর বুকে চাপিয়ে নিজের হাত কামড়িয়ে বসে থাকে মৃত্যুর অপেক্ষায়। আর নিরুপায় দর্শক হয়ে নর পিশাচদের শেষ দেখার প্রহর গুনি। এত কিছুর পরেও দিনের শেষে আশার সঞ্চার করি। স্বপ্ন দেখি একটা সুন্দর ভবিষ্যতের। সকাল হলেই পুনরায় মুখোমুখি হই নতুন নতুন বাস্তবতার। আবারও ভেঙে যায় স্বপ্ন। ঘৃণায় ভাষাহীন হয়ে পড়ি ওই সব চেনা মানুষগুলোর অচেনা কর্মে। ওরা আমাদেরই সাথে থাকে, ওরা আমাদের অতি পরিচিত আপনজন। আমার এক আপনজনের কথা মনে পড়ে গেল। তার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তার কথা না বললে ভিতরের কষ্ট ফেনিল বুদবুদে পরিণত হবে। মনের ভিতরের চাপা কষ্টের কথা বললে নিজেকে হালকা লাগে। আমার কোনো এক সময়ের বন্ধু ফিরোজ ও তার সঙ্গবদ্ধ একটি দল দেশ সেবার কাজে নিয়োজিত থেকেও নানা প্রকার অন্যায় ও অসামাজিক কাজের সাথে জড়িয়ে পড়েছে। টাকার নেশায় আসক্ত হয়ে নিরীহ মানুষকে সর্বশান্ত করে চলেছে নানা কৌশলে। টাকা হলে কোনো কাজে বাধে না তাদের, এমনকি মানুষকে হত্যা করতেও না। তাদের অপকর্মের বিবরণ শুনলে ঘৃণার প্রকাশের ভাষাও হারিয়ে ফেলি। ফিরোজ আমার কলেজ জীবনের বন্ধুদের মধ্যে একজন। কলেজের প্রথম দিনেই তার সাথে পরিচয়। কলেজের সময়টুকু তার সাথেই কাটতো। মাঝে মাঝে আড্ডা দিতাম কলেজের মাঠে বটতলায়। ক্লাসের ফাঁকে ক্যারাম বা টেবিল টেনিস খেলতাম ওর সাথে। আবার ক্লাস শুরু হলে ওকে নিয়ে ক্লাসে যেতাম। ও তেমন ক্লাসে যেতে চাইতো না। কখনো কখনো টেনে নিতাম, তবে তাকে শেষ বেঞ্চ ছাড়া অন্য কোনো বেঞ্চে বসাতে পারতাম না। ক্লাস শুরু হলে কিছুক্ষণ পর শুধু ছটফট করতো। আবার দেখতাম পকেটে রাখা গুলের কৌটা নিয়ে তাতে আঙ্গুল ঢুকিয়ে খানিকটা গুল বের করে আরেক হাতে নিচের ঠোঁটটা টেনে ধরে গুল গুজিয়ে স্যারের লেকচার শুনতো। মাঝে মাঝে ক্লাসে গুল ভর্তি মুখে বলে আমাকে গুল অফার করত। তখন ভীষণ রাগ হতো আমার গাধাটার প্রতি। হয়তো আমাকে খেপাতেই ও গুল অফার করত। একদিন ওকে সাবধান করে দিলাম, আর যদি কখনো আমাকে গুল অফার করিস না, সোজা স্যারকে বলে দেবো। হ্যাঁ, সেদিন থেকে আর অফার করেনি। এমন উদ্ভট কাজ দেখে অবাক হতাম, হাসিও পেত। এরকম একটা ছেলে কিনা আমার বন্ধু। ভাবতে খারাপও লাগতো, আবার ভাবতাম যাই হোক, অন্যদের মতো তো আর গাঁজা খায় না। র্যাকিং এর দিক দিয়ে কিছুটা ভালো। গুলের প্রতি তার এতটা নেশা যে কোনোদিন গুল কেনার মতো পয়সা যদি না থাকে, সেদিন বাপের গুলের কৌটা চুরি করে প্রয়োজন মেটাতো। এ কথা জানার পর আমার অবাক হওয়ার শেষ রইল না। একদিন ক্লাস চলছে, পেছনে ফিরোজ মুখে গুল নিয়ে আনমনে বসে আছে। টিচার তার সামনে আনমনে ভাব লক্ষ্য করে বললেন, এই ছেলে দাঁড়াও, তোমার কি সমস্যা? ক্লাস ভালো লাগছে না? কোনো জবাব নেই। স্যার বেশ কয়েকটা প্রশ্ন করলেন, কিন্তু একটা জবাবও নেই ফিরোজের। জবাব দেবে কি করে? মুখ ভর্তি তো গুল। শেষে টিচারের কাছে ডাকলেন, বললেন, তোমার মুখ বন্ধ করে রেখেছো কেন? কথা বলছো না কেন? স্যারের কথায় কোনো জবাব নেই। বই খাতা নিয়ে হন হন করে বের হয়ে চলে গেল ফিরোজ। ফিরোজের কাছে জবাব না পেয়ে স্যার আমার কাছে জানতে চাইলেন ওর কি সমস্যা। আমি পাশে থেকে যদি না বলি, তবে স্যার ওর রাগ আমার উপর ঝেড়ে ফেলবে। অবশেষে সত্য কথা, অর্থাৎ গুল গল্প বলতে বাধ্য হলাম। আমার কথা শুনে পুরো শ্রেণীকক্ষে হাসির রোল পড়ে গেল। স্যার আর কোনো মন্তব্য করলেন না। তবে ছাত্র সমাজের একটা অংশ যে অধঃপতনের শেষ সীমায়
পৌঁছেছে এবং ফিরোজের শিক্ষা জীবনের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন তা স্যার অনুমান করছেন বলে মনে হলো। স্যার পুনরায় পাঠদানে রত হলেন। ফিরোজ সেই যে বের হয়ে গেল আর কখনো ক্লাসে দেখা যায়নি, এমনকি কলেজের চৌহদ্দির মধ্যেও নয়। আমি ওর গুল খাওয়ার বিষয়টা ফাঁস করেছি তা হয়তো তার কানে গেছে, হয়তো সে লজ্জায় ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে। কিছুদিন পর জানলাম ফিরোজ লেখাপড়া চুকিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেছে। তার সাথে আমার দীর্ঘদিন আর যোগাযোগ হয়নি। বলতে গেলে ফিরোজের কথা আমি ভুলেই গেছি। সময়ের পরিক্রমায় আমরা হারিয়ে গেছি যার যার পথে। পেশাগত কারণে আমি 15 বছর যাবৎ ঢাকায় বসবাস করি। দীর্ঘদিনে 2-1 ক্লাসমেট ছাড়া অন্যদের সাথে যোগাযোগ হয় না বললেই চলে। যোগাযোগ করার চেষ্টাও করিনি কোনোদিন। চলার পথে কারোর সাথে দেখা হলে হাই হ্যালো বলা হয়ে থাকে এবং ভালো মন্দ জানা হয় মাত্র। কোনো একদিন বিশেষ কারণে আমাকে একটি বিশিষ্ট রাজনীতিক এর বাসায় যেতে হয়েছিল। সেখানে অপেক্ষা করছি রাজনীতিকের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আমার মতো শত শত মানুষ অপেক্ষা করছে। তখন রাত 9টা বাজে। কিছুক্ষণ পর একটি বিলাসবহুল দামি গাড়ি এসে থামলো বাসার সামনে। বডিগার্ড নেমে এলো গাড়ি থেকে। না বডিগার্ড নয়, গানম্যান। ভিআইপিদের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশকে গানম্যান বলে। একটা লম্বাটে গানম্যান নেমে এলো ভিআইপি গাড়ি থেকে। ভিআইপি চলে গেলেন বাসার ভিতরে। অনেকক্ষণ চেয়ে রইলাম গানম্যানের দিকে। চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আলো আধারের মাঝে চিনতে পারছি না। আবছা আলোতে বুকের নাম ফলকটা দেখে আর চিনতে বাকি রইল না। এই সেই ফিরোজ, যাকে প্রায় 23 বছর আগে ক্লাস থেকে হারিয়েছি। আমি কাছে গিয়ে বললাম, কিরে ফিরোজ, কেমন আছিস? ফিরোজ কিছুটা হকচকিয়ে বলল, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি বললাম, দেখ তো চিনতে পারিস কিনা। বেশ কিছুক্ষণ চেয়ে থেকে আমাকে জড়িয়ে ধরল ফিরোজ। ফিরোজ আমার চেয়ে প্রায় 1 ফুট লম্বা, তাই বুক আর পেটের কোলাকুলি হলো ওর সাথে। অসম বাহুর বন্ধনে আমি কিছুটা ইতস্তত বোধ করলেও পুরাতন বন্ধুর সাথে মিলন উপভোগ করছি বেশ। আমি নাকি চেহারায় অনেক বদলে গেছি, তাই তার চিনতে কষ্ট হয়েছে। অতীত বর্তমান নিয়ে অনেক কথা হলো। কথার এক ফাঁকে ওর প্যান্টের পকেটে হাত দিয়ে বসলাম, ওর সেই প্রিয় কৌটাটা আছে কিনা তা দেখার অব্যক্ত ইচ্ছায়। পাওয়া গেল একটা কৌটা, তবে সেটা আমার বলার আগে ও নিজে থেকে বলে বসলো, তুই যা ভাবছিস তা নয়, এটা পিস্তলের গুলি ভর্তি কৌটা, গুলের নয়। গুলের কৌটার সন্ধানে আমি পকেটে হাত দিয়েছি। ও কিভাবে বুঝলো? আমি সেটা ভেবে পেলাম না। এতদিন জানতাম চোরের মন পুলিশ পুলিশ, কিন্তু আজ দেখছি পুলিশের মন চোর চোর। আমি রসিকতা করে বললাম, গুলির কৌটা আর গুলের কৌটার মধ্যে বেশি একটা ব্যবধান নেই বন্ধু। আমার কথা শুনে হাহা করে হেসে উঠল। আমিও হাসির সাথে তাল মিলালাম। অদূরে একটা চা দোকান। আমাকে চা পানের জন্য নেওয়া হলো। চায়ের কাপে ফু দিতে দিতে আরো অনেক কথা হলো। এক পর্যায়ে জানতে চাইলাম ও বিয়ে করেছে কিনা। উত্তরে আমাকে বলল, যেদিন 10 থেকে 12 কোটি টাকার মালিক হব সেদিন বিয়ে করব। আমি বললাম, বিয়ে করতে 10-12 কোটি টাকার মালিক হতে হবে কেন? মেয়েরা নাকি শুধু টাকা চায়, অনেক টাকা। মেয়ে দেখতে গেলে নাকি আগে আর্থিক অবস্থা জানতে চায়। আর্থিক অবস্থায় নাকি বিয়ের একমাত্র বিবেচ্য বিষয়। তাই ফিরোজের সিদ্ধান্ত। এও আশ্বস্ত করলো যে লক্ষ্যমাত্রা অর্জন করতে তার আর বেশি দিন লাগবে না। 5 কোটি ছেড়েছে, আর 4-5 বছরের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। তার মানে বিয়ে করতে আরো 4-5 বছর দেরি হবে। আবারও রসিকতা করে বললাম, জীবন যৌবন ততদিনে আরবের খেজুর খুরমার মতো শুকিয়ে যাবে বন্ধু। পুনরায় একবার হাসির ঝড় বইল। ফিরোজের স্বপ্নের কথা জেনে আমি ভাবলাম, সে গুলির কোটা ছেড়েছে, হয়তো বোতলটা হাতে নিয়েছে, নইলে এ ধরনের লাগাম ছাড়া কথা বলতে পারে না। কিন্তু ফিরোজ আমাকে বিশ্বাস করে চাকরি জীবনের খুঁটিনাটি সব কথা খুলে বলল। প্রথমে ওর কথা বিশ্বাস করতে পারিনি, তবে আমার দেখা বাস্তব দৃশ্যের সাথে অনেক কথা মিলে যাওয়ায় বিশ্বাস করতে বাধ্য হলাম। চাকরি জীবনে ফিরোজের কয়েকটি মাস কেটেছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। সে সময়টুকু ছিল তার জীবনের টার্নিং পিরিয়ড। সুদূর মধ্যপ্রাচ্য থেকে একটি পার্সেল এসেছিল। সেই পার্সেলে ছিল শতাধিক সোনার বিস্কুট, যার সবগুলি অবৈধ পথে পাচার হয়ে এসেছে। ভাগ্যক্রমে তা পড়েছিল ফিরোজের হাতে। আর অমনি ভাগ্যটা ঘুরে গেল ফিরোজ ছাড়াও আরো 3 জনের। পুলিশের 4 সদস্য মিলে গোপন করেছিল অর্ধেকটা। বাকি অর্ধেক সোনার বিস্কুট জমা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ফিরোজকে। ভবিষ্যৎ নিয়ে আর না ভাবলেও চলবে। ফিরোজের ভবিষ্যৎ এখন তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে আছে। চাকরিতে তার পয়সা কমানোর আরো অনেক পথ আছে, তাও জানলাম কথায় কথায়। নীতি নৈতিকতাকে বিসর্জন দিলে যত চাই ততই পয়সা কামানো সম্ভব নাকি? আরো কিছু পন্থার কথা শুনে গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। ঢাকা শহরের ফুটপাতে নাকি কিছু অসাধু পুলিশের দখলে। ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে তারা চাঁদা তোলে।
ক্ষুধা নিবারণের জন্য 200 টাকা 500 টাকা পুঁজি নিয়ে যারা ঢাকা শহরের ফুটপাতে ব্যবসা করে, এমনকি ঝালমুড়িওয়ালা বাদাম বিক্রেতাও রেহাই পায় না ফিরোজদের কাছ থেকে। চাঁদা দিলে ব্যবসা চলবে, না দিলে নয়। কিছুদিন পর ওর কথার সত্যতা পেয়েছি স্বচক্ষে দেখে। মাঝে মধ্যে গোপনীয় অফার আসে, গুম করার অফার। কিন্তু যদি কারোর পথের কাঁটা হয়ে দাঁড়ায়, টাকার বিনিময়ে নাকি কিছু দুর্নীতিবাজ পুলিশদের দিয়ে সে কাঁটা অপসারণও করা হয় সহজে। সেসব পুলিশ অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে, যা তাদের নেটওয়ার্কের একবার পৌঁছতে পারলেই হয়। সাদা পোশাকে এসে পুলিশের পরিচয় দিয়ে গভীর রাতে বাড়ি থেকে অথবা পথের মোড় থেকে উঠিয়ে নেওয়া হয় চিহ্নিত লোকটিকে। তারপর নিয়ে যাওয়া হয় কোনো নির্জন নিস্তব্ধ আস্তানার টর্চার সেলে। পরিশেষে হত্যা করা হয় পৈশাচিক কায়দায়। তবে কাজটি করতে যদি কোনো আপত্তি বা প্রতিবন্ধকতা আসে, তাহলে কাউন্টার অ্যাটাকে মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়া হয় কখনো। হায়, মানুষ কতটা নির্মম হতে পারে! একটি সুস্থ স্বাভাবিক নিরপরাধ মানুষের খোঁজ মেলে না কোথাও। পাওয়া যায় না থানায়, পাওয়া যায় না হাসপাতালে। পথ চেয়ে বসে থাকে মা, একদিন খোকা ফিরবে, আবার মা বলে ডাকবে, জড়িয়ে ধরবে বুকের মাঝে। অবুঝ ছোট্ট শিশুটিও বাবার পথের দিকে চেয়ে থাকে, বারবার মায়ের কাছে জানতে চায় বাবা তার জন্য মজা নিয়ে আসবে, ফিরবে কখন। দিন যায়, মাস যায়, বছরও চলে যায়, কিন্তু ফিরে আসে না বাছা। আর শোনা হয় না সন্তানের মুখে মায়ের মা ডাকটি, আদর করে না বাবা শিশু সন্তানকে। শেষ হয় না অপেক্ষার প্রহর, শেষ নিঃশ্বাস পর্যন্ত। তবে কারোর ভাগ্য প্রসন্ন হলে লাশ ভেসে ওঠে নদীর জলে, অথবা অর্ধগলিত লাশের সন্ধান মেলে বনের গহীনে। শুধু ফিরোজদের সংস্থাতে কেন, দেশের অন্যান্য সংস্থাতেও অসাধু মানুষের পদচারণা চোখে পড়ে। বিভিন্ন সংস্থার সেবা নিতে গেলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। কিছু অসৎ মানুষ কল পেতে বসে থাকে অন্য মানুষ ধরার জন্য। জলের মধ্যে বড়শিতে যেমন ধরে ঝাঁকে ঝাঁকে চুনোপুটি, এমনকি দুর্নীতি নির্মূলকারীদের বারান্দার টবেও দুর্নীতির 2-1টি চারা গাছ তরতর করে বেড়ে উঠতে দেখেছি। গুটি কয়েক কুৎসিত মনের মানুষ তাদের কালো থাবায় নানা সংস্থার সুনাম ক্ষুণ্ণ করেছে। ওদের কারণে আমরা দেশটাকে অনিয়ম মুক্ত করতে পারি না, বলতেও পারি না, পেতেও পারি না স্বাধীনতার পূর্ণাঙ্গ শান্ত। কথাগুলি কোনো সংস্থাকে বা কোনো ব্যক্তিকে হেয় করতে বলছি না। মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জেনেছি শহীদদের আত্মত্যাগের কথা। কয়েকটা অসাধু মানুষের কারণে বৃথা যেতে পারে না শহীদদের রক্ত। দেশটাকে বড় ভালোবাসি বলেই অনিয়ম আর অবিচার দেখলে মনের মধ্যে জ্বালাপোড়া করে। এ কারণেই মনের কষ্টে কথাগুলো বললাম। তবে ভরসার জায়গাটা এখনো হারাইনি। সকল সংস্থার সব মানুষই অনিয়মের সাথে, অন্যায়ের সাথে জড়িত তা নয়। গুটি কয়েক ছাড়া প্রায় সব মানুষই সৎ। তাদের শ্রম ও ঐকান্তিক চেষ্টায় দেশটা এগিয়ে যাচ্ছে উন্নতির উচ্চ শিখরে। ফিরোজেরা ছিল, আছে এবং থাকবে। তবু আমাদেরকে এগিয়ে যেতে হবে, গড়তে হবে দেশটাকে, সাজাতে হবে স্বপ্ন দ্রষ্টার স্বপ্নের মতো। দেশটা কারোর কেনা সম্পদ নয়, দেশটা আপনার, আমার ও আমাদের সকলের চেষ্টায় স্বপ্নের দেশটা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।